এর উপরে পড়াবো। এটা তো আগে ক্লাস নিয়েছি, এখন আবার একটু রিভিশন। তোমরা জানো হোয়াট ইজ বডি ফ্লুইড? আমার কথা শোনা যাচ্ছে তো না? Yes, sir. হোয়াট ইজ বডি ফ্লুইড? বডি ফ্লুইড হচ্ছে ওয়াটার অফ দ্য বডি ফ্লুইড and its dissolved constituents হচ্ছে বডি ফ্লুইড। ওয়াটার এবং ডিজলভ কনস্টিটিউয়েন্ট হচ্ছে বডি ফ্লুইড। টোটাল অ্যামাউন্ট অফ বডি ফ্লুইড, বডি ওয়েটের 60% হচ্ছে ওয়াটার। দ্যাট মিনস একটা 70 কেজি অ্যাডাল্ট পার্সনের বডি ফ্লুইডটা থাকবে 42 লিটার, 60% অফ বডি ওয়েট। আচ্ছা, টোটাল বডি ফ্লুইড আবার কোথায় কোথায় থাকে ভাগ করা হচ্ছে ইন্ট্রাসেলুলার সেলের ভিতরে এবং এক্সট্রা সেলুলার। ইন্ট্রাসেলুলার হচ্ছে 40%, এক্সট্রা সেলুলার হচ্ছে 20%। তাহলে বেশিরভাগ হচ্ছে 2/3 হচ্ছে ইন্ট্রাসেলুলার যে বডি ফ্লুইডটা যেটা আছে। ইন্ট্রাসেলুলার হচ্ছে সেলের ভিতরে 40%, যেটা 28 লিটার, আর এক্সট্রা সেলুলার হচ্ছে 20%, 14 লিটার, 14 লিটার। এক্সট্রা সেলুলার ফ্লুইড কোথায় কোথায় এক্সট্রা সেলুলার ফ্লুইড আছে সেলের বাইরে? একটা হচ্ছে ট্রান্সসেলুলার ফ্লুইড, আর একটা হচ্ছে ইন্টারস্টেশিয়াল ফ্লুইড, আর একটা হচ্ছে প্লাজমা। এর ভিতরে সবচেয়ে বেশি থাকে ইন্টারস্টেশিয়াল ফ্লুইডে যেটা, আর হচ্ছে প্লাজমা, ট্রান্সসেলুলার ফ্লুইড। ট্রান্সসেলুলার ফ্লুইড গুলো হচ্ছে cerebrospinal fluid, intraocular fluid, আর ফ্লুইড অফ জিআই ট্র্যাক্ট, biliary tract বা urinary tracts আর ফ্লুইড পটেনশিয়াল স্পেস যেগুলো আছে সেটা হচ্ছে পেরিটোনিয়াল ক্যাভিটি, সাইনোভিয়াল ক্যাভিটি, পেরিক্যাল ক্যাভিটি। এগুলো হচ্ছে পটেনশিয়াল স্পেস। এগুলোতে যে ফ্লুইড থাকে এগুলো হচ্ছে ট্রান্সসেলুলার ফ্লুইড, সিএসএফ। ইন্ট্রাওকুলার ফ্লুইড এগুলো হচ্ছে, পরের স্লাইডে আসি, প্লুরাল ফ্লুইড, যেটা এখন পড়াবো হচ্ছে পটেনশিয়াল স্পেসের প্লুরাল ফ্লুইড। প্লুরাল স্পেসে যে ফ্লুইডটা থাকে, প্লুরাল স্পেস হচ্ছে ভিসারাল প্লুরাল এবং প্যারাল প্লুরাল। প্লুরাল ক্যাভিটিতে যেটা, সেখানে যেখানে ফ্লুইড থাকে প্লুরাল ফ্লুইড। এটা কোথা থেকে আসে? যে প্যারাটাল প্লুরালতে যে ক্যাপিলারি আছে, সেই ক্যাপিলারি থেকে ফিল্ট্রেট হয়ে এই প্লুরাল স্পেসে নরমালি অল্প অ্যামাউন্টে থাকে ফ্রিকশনটা প্রিভেন্ট করার জন্য, কিন্তু এক্সেসিভ অ্যামাউন্ট যদি থাকে প্লুরাল ডিফিউশন আমরা বলি এটাকে। এক্সেসিভ অ্যামাউন্ট যেটা থাকে প্লুরাল ডিফিউশন। এটাকে আবার দুইটা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে এটা ইনফ্রাকশনের উপরে, যেটা একটা হচ্ছে ট্রানজুডেট, এবং এই ফ্লুইডটাকে দুইটা ভাগে করে, একটা হচ্ছে ট্রানজুডেট আর একটা হচ্ছে এক্সুডেট। ট্রানজুডেটটা কখন বলবো এবং এক্সুডেট, এটা নির্ভর করে প্রোটিন কন্টেন্টের উপরে। প্রোটিনটার পরিমাণ কতটুকু আছে সেটার উপর নির্ভর করে ট্রানজুডেট এবং এক্সুডেটটা করা হয়। এটা হচ্ছে লেস দেন 30 গ্রাম পার লিটার যদি থাকে প্রোটিন কন্টেন্ট, তাহলে হচ্ছে ট্রানজুডেট, আর মোর দেন 30 গ্রাম পার লিটার হচ্ছে এক্সুডেট। এই যে ডিফারেন্স আছে, এটা রিটেন আসে, রিটেনে আসে। এটা জিনিস, এটা দেখো ভালোভাবে। অ্যাপিয়ারেন্স, ট্রানজুডেট ক্লিয়ার হতে পারে অথবা স্ট্র কালার হতে পারে, নরমাল যেটা। আর এক্সুডেট যেহেতু এখানে প্রোটিন বেশি, ভগ্ন সেল বেশি থাকবে, এটা থাকবে ক্লাউডি কালার বা পুরুলেন, পাস হতে পারে, পাস থাকলে পুরুলেন যেটা। স্পেসিফিক গ্র্যাভিটি ট্রানজুডেট লেস দেন 1018 এবং এক্সুডেট হচ্ছে মোর দেন 1018। কোয়াগুলেশন হতে রেখে দিলে, আমি যদি স্পন্টাস কোয়াগুলেশন মানে রেখে দিলে, আমি যদি ফ্লুইডটা নিয়ে টেস্ট করে একটা ফাইলে রেখে দিব, তাহলে এখানে কোয়াগুলেট বা ক্লট ফরমেশন হতে পারে। সেটা ট্রানজুডেটাল হবে না, যেহেতু এটা ক্লিয়ার ফ্লুইড বা স্ট্র, কিন্তু এক্সুডেট হবে, ক্লাউডি পুরন হয়ে সেখানে এক্সুডেটে এটা ক্লট ফরমেশন হবে। স্পোজাল কোয়াগুলেশন যেটাকে বলা হয়, রেখে দিলে সেটা ক্লট ফরমেশন হবে। প্রোটিন কন্টেন্ট যেটা আমি আগে যেটা বলছি, ট্রানজুডেট হচ্ছে 30 গ্রাম পার লিটার, আর এক্সুডেট হচ্ছে মোর দেন 30 গ্রাম পার লিটার। ট্রানজুডেট হচ্ছে লেস দেন 30 গ্রাম পার লিটার। সেল, আমি তো এটা নিয়ে মাইক্রোস্কোপে দেখি বা স্লাইড তৈরি করে মাইক্রোস্কোপে দেখি, কি পাবো? ট্রানজুডেটের ক্ষেত্রে আমরা ফিউ লিম্ফোসাইট বা ডব্লিউবিসি কাউন্টটা কম পাবো, হ্যাঁ। আর এখানে আরবিসি থাকতে পারে, যখন আমি নিডলটা পিয়ার্স করে কালেকশন করবো, সেক্ষেত্রে ট্রমাটিক ক্ষেত্রে আরবিসি আসতে পারে, আর এন্ডোথেলিয়াল সেলগুলো যেটা আসতে পারে। আর
এক্সোডের ক্ষেত্রে সেখানে নিউট্রোফিল, লিম্ফোসাইট, আরবিসি সবই থাকবে। এখানে টোটাল যেহেতু এটা এক্সোডেড এবং ক্লাউডি বা পোলার হতে পারে, পার্সেল থাকতে পারে, পাস থাকবে, যেটা ডব্লিউসি কাউন্টটা অনেক বেশি হবে। আর আমি যদি কালচার করি সেক্ষেত্রে আমরা পজিটিভ এজেন্টটা পাবো, অর্গানিজমটা পাবো। এটা হচ্ছে ব্যাকটেরিয়া প্রেজেন্ট থাকতে পারে, এটা হচ্ছে কালচার করার পরে কনফার্ম। এই চারটা এটা তোমাদের রিটেনে আসে, এটা জেনারেল প্যাথোলজি তো আছে, ওকে প্যাথোলজিটা দিয়ে আসে। আর প্লুরাল ইফিউশন কজ, এটা তোমার মেডিসিনও লাগবে। প্লুরাল ইফিউশন আমি এখানে ভাগ করছি যে ইফিউশনটা এখানে ফ্লুইডটা ট্রানজিটর বা এক্সিটর, সেই হিসাবে এটা কজ গুলো এখানে করা হয়েছে। যেমন ট্রানজিটরের ক্ষেত্রে কি কি কারণে ট্রানজিটিভ ফ্লুইড আসতে পারে, সেটা হচ্ছে কনজেটিভ কার্ডিয়াক ফেলিওর, হাইপোপ্রোটিনেমিয়া আর হেপাটিক সিরোসিস। হেপাটিক সিরোসিস এটা দুটা ক্ষেত্রে আসতে পারে, ট্রানজিটর বা এক্সিটর দুটোই হতে পারে। তবে এখানে ট্রানজিটরতে হেপাটিক সিরোসিসটা যেটা হয়। তারপরে হাইপোপ্রোটিনেমিয়া এবং কনজেটিভ কার্ডিয়াক ফেলিওর। আর এক্সিটর ক্ষেত্রে মেইনলি যেটা ক্লাউডি হবে, ঘূর্ণন হবে, সেক্ষেত্রে সেটা হবে ইনফেকশনের একটা ইনফেকশন থাকবে, টিউবারকুলোসিস টিবি ইনফেকশন হবে, যেটা টিউবারকুলোসিস প্রলিফারেশন হয়, যে টিউবারকুলোসিস ইনফেকশন ওটা হতে পারে, এক্সোডেড হতে পারে, অথবা নিউমোনিয়াতেও সেখানে ব্যাকটেরিয়াল বা ভাইরাল বা মাইক্রোপ্লাজমা যে কোনো কজের জন্য নিউমোনিয়ার ক্ষেত্রেও এক্সোডেড হবে। নিউপ্লাজম এটা ম্যালিগন্যান্ট কন্ডিশনে যেটা কমন কজ, যেটা হচ্ছে বঙ্কোজেনিক কার্সিনোমা, সে বঙ্কোজেনিক কার্সিনোমা বা মেটাস্টেটিক কার্সিনোমা, মেসোথেলিওমা, এটা একটা কমন, আরেকটা কমন নাম। আর এটা হচ্ছে লিম্ফোমা। এইসব ক্ষেত্রে হচ্ছে এক্সোডেটটা পাওয়া যাবে। এছাড়া আরো আছে পালমোনারি ইনফেকশন, রিমাটয়েড ডিজিজ, অ্যাসিলি, তারপর আছে প্যানক্রিয়াটাইটিস, রাপচার ইসোফেজাইটিস, এগুলিতে হচ্ছে এক্সোডেট থাকে। তো ট্রানজিটেড এবং এক্সোডেট এই কজ গুলো তোমার একটু মনে রাখবে। অনেক সময় ভাবিতে জিজ্ঞেস করতে পারো, না জিজ্ঞেস করতে পারো, মেডিসিন একটু না, এখন জানা থাকলে তোমার ওয়ার্ডে যদি তোমার পেশেন্ট থাকে তখন তুমি জিজ্ঞেস করে বলতে পারবে। এটা তেমন একটা নয়। তারপর আসলে ইয়াতে আসে ল্যাবরেটরি ডায়াগনোসিস। এই যে পুরার ফ্লুইড আমরা কালেকশন করলাম, পুরার ফ্লুইড যখন আমরা কালেকশন করার পর এটাকে এক্সামিনেশন করতে হবে। এক্সামিনেশন করতে গেলে কি করতে হবে, এখানে আমরা প্রথমে একটা কালেকশন করার পর আসার পরে সেটাকে আমরা দেখবো, আমরা ফিজিক্যাল এক্সামিনেশন দেখবো। ফিজিক্যাল এক্সামিনেশন বলতে আমরা কি পরিমাণে একটা ফ্লুইডটা কালেকশন করে পাঠিয়েছে, তো ব্যাগে কালেকশন করে দিতে পারে বা সিরিঞ্জে কালেকশন করে দিতে পারে, সেটা অ্যামাউন্টটা আমরা এস্টিমেটটা করবো, অ্যামাউন্টটা দেখবো। তারপর দেখবো যে কালারটা কি। কালার নরমালি আমরা যেটা ট্রানজিটের ক্ষেত্রে আমরা যেটা বলেছি, স্ট্র কালার বা ক্লিয়ার কালার করতে পারে নরমালি যেটা, আর স্ট্র কালার যেটা আমরা বলি। আর এছাড়া কি থাকতে পারে, রেড কালার থাকতে পারে বা গ্রিন কালার থাকতে পারে। রেড কালার যদি ব্লাড থাকে, ফ্রেশ ব্লাড থাকে। গ্রিন কালার হচ্ছে বাইল থাকলে গ্রিন কালার হবে, আর কাইল থাকলে সেটা হবে মিল্কি কালার। কাইলটা আসবে কোথা থেকে, লিম্ফেটিক অবস্ট্রাকশন হবে কাইল ফর্মেশন। আর ট্রান্সপারেন্সি হচ্ছে ট্রানজিটের ক্ষেত্রে ক্লিয়ার হবে না, এক্সোডের ক্ষেত্রে যেটা সিরাজ হতে পারে, ফিটনেস হতে পারে। আর এছাড়া কম্বিনেশন, সবগুলো কম্বিনেশন হতে পারে। পিএইচ নরমাল পিএইচ হচ্ছে 7.4। স্পেসিফিক গ্র্যাভিটি যেটা আগে বলছি লেস দ্যান 1018, এটা হচ্ছে প্রোটিন কন্টেন্ট উপরে। যদি 1018 এর এটা ট্রানজিটের কাছে, আর মোর দেন 1018 হচ্ছে এক্সোডের থাকবে। প্রোটিন যেখানে বেশি থাকবে সেখানে স্পেসিফিকটা বেশি হবে। ক্লট ফরমেশন, স্পন্টেনিয়াস কোয়াগুলেশন যেটা আমরা বলি, রেখে দিলে অনেক সময় দেখা যাবে ক্লট ফরমেশন। এই ক্লটটা দেখে কিন্তু অনেক সময় ডায়াগনোসিস করা বলতে পারি। এটা অ্যানমাস হতে পারে, টুরুলেন্ট হতে পারে, অ্যানমাস একটা বড় ক্লট হতে পারে, যেটা পাস যে থাকে পাস থাকে যেটা। আর আরেকটা হচ্ছে যে ওয়ার্ড ক্লট হতে পারে। এই ক্লট ফরমেশন হতে পারে, যেমন টিউবারকুলোসিস ক্লট ফরমেশন হতে পারে। এগুলো হচ্ছে ট্রানজিটের ক্ষেত্রে যে এগুলো ক্লট ফরমেশন, এটা হচ্ছে আমরা স্পন্টেনিয়াস কোয়াগুলেশন। আমি যদি দুটা রেখে দেই, ভাইলে রাখি বা সিরিঞ্জে রাখি বা যেখানে রাখি, সেটা দেখা যাবে যে ক্লট ফরমেশন হয়। এটা হচ্ছে ক্লট ফরমেশনটা হয় ফিব্রিনোজেনটা বেশি থাকলে সেখানে ক্লট ফরমেশন হয়। তো ক্লট ফরমেশন হলে আমরা বলতে পারবো যেখানে ফিব্রিনোজেনটা বেশি। বায়োকেমিক্যাল টেস্ট যেটা হচ্ছে, বায়োকেমিক্যাল টেস্ট আমরা কি করে থাকি, বায়োকেমিক্যাল আমরা প্রোটিন এবং সুগারটা দেখে থাকি, প্রোটিন এবং সুগার।
প্রোটিনটা যেটা আমি নরমালি প্রোটিন যেটা আমরা ব্লাড প্রোটিনটা যেভাবে থাকি সেই প্রোটিনটা সেভাবেই আমরা টেস্ট করে থাকি ব্লাড প্রোটিনের মতোই। আর এখানে প্রোটিনটা আমি ওই ট্রানজিট এবং এক্সোজের ক্ষেত্রে যেটা আছে সেটা আমি বলছি। একই রকম 30 গ্রামের নিচে পার লিটারে 30 গ্রাম পার লিটারের নিচে হলে ট্রানজিটেড, 30 গ্রাম পার লিটারের উপরে হলে এক্সোজেড থাকবে। সুগার, সুগারটা হচ্ছে কি ব্লাড সুগার যেভাবে করে আমরা ফ্রুট সুগারটা সেভাবে একইভাবে করব। এখানে কম বেশি হতে পারে, সুগারটা কমবে যেটা একবার কমবে যেটা ক্ষেত্রে ব্যাকটেরিয়া ইনফেকশনে স্বাভাবিক জানি যে আমরা ব্যাকটেরিয়া গ্লুকোজটা ব্রেকডাউন করে দেয়, তবে সেখানে গ্লুকোজটা কমতে হয় বা টিউবারকুলার ইনফেকশন রিউমাটয়েড আর্থারাইটিস ম্যালিগনেসি এইসব ক্ষেত্রে ডিক্রিজ হবে, ঠিক না? নর্মাল অ্যাসিডিক ক্ষেত্রে শুধু নর্মাল থাকবে। এলডিএস, এলডিএস যেটা এলডিএস হচ্ছে প্রাইমারি মেটাস্টেসিস বা মেসোথেলিয়াম আছে, সেক্ষেত্রে দেখা যাবে যে এলিভেটেড লেভেল অফ এলডিএসটা আসবে। ল্যাকটোজ ডিহাইড্রোজেনেজ। আর ইনফ্লামেটরি ম্যালিগন্যান্ট ইনফিউশন অফ প্রোডাক্ট LDS level are above 550 unit, 550 units এর উপরে থাকবে হচ্ছে ইনফ্লামেটরি ম্যালিগন্যান্ট ইনফিউশনের ক্ষেত্রে সেটা আর কি। আর ট্রানজিটের ক্ষেত্রে যেটা থাকবে তা লেস দেন 550 ইউনিটের লেস দেন 550 ইউনিট, এটা হচ্ছে ট্রানজিটের ক্ষেত্রে। এক্সোডের ক্ষেত্রে বা ম্যালিগন্যান্ট যেটা ম্যালিগন্যান্ট ক্ষেত্রে এক্সোডেট হবে, সেই এক্সোডের ক্ষেত্রে সেটা বেশি হবে। আরেকটা আছে যে আমি কজের ভিতরে যেটা ছিল প্যানক্রিয়াটাইটিস, সেটা আমরা এখানে অ্যামাইলাইজ এস্টিমেশনটা করতে পারবো। অ্যামাইলাইজ এস্টিমেশন এখানে একটু প্যানক্রিয়াটাইটিসের ক্ষেত্রে অ্যামাইলাইজ এস্টিমেশনটা এলিভেটেড হবে। পারফোরেটেড পেপটিক আলসার হতে পারে বা ইন্টেস্টাইনে কোনো নেক্রোসিস হতে পারে, সেই ক্ষেত্রে সেটা অ্যামাইলাইজ লেভেলটা বাড়বে। এগুলো হচ্ছে বায়োকেমিক্যাল টেস্ট। আর এরপর হচ্ছে মাইক্রোস্কোপিক জন্য। এখন মাইক্রোস্কোপিক এক্সামিনেশন করতে হলে আমার যেহেতু ট্রানজিটের যেহেতু থাকবে, সেখানে আমি কি করতে হবে, আমাকে সেল কাউন্ট করতে হবে, যেহেতু এখানে সেলের Yes, sir. Assalamu alaikum, sir. Hello. স্ক্রিনে দেখা যাচ্ছে, লেখা দেখা যাচ্ছে Yes, স্ক্রিনে? yes, sir. Yes, sir. আমার Clear. নেটের কানেকশনটা চলে গেছিল। But sir, the slide is clear, sir. But your picture is not clear. আচ্ছা, স্লাইড ক্লিয়ার থাকলেই হবে। Yes, sir. ওকে, নেক্সট শুরু করে আমি। আচ্ছা, নাও causes of pericardial effusion, pericardial space fluid collection হলে pericardial effusion। causes of pericardial effusion সেটা হচ্ছে ব্যাকটেরিয়াল ইনফেকশন, ভাইরাল ইনফেকশন or tubercular pericarditis, নিউপ্লাজমা ম্যালিগন্যান্স কন্ডিশন যেটা মেটাস্টাসিস কার্সিনোমা, লিম্ফোমা, মায়োকার্ডিয়াল ইনফার্ক্ট, হিমোরেজ, ট্রমা হতে পারে, অ্যান্টিকোগুলেন্ট থেরাপি, লিকেজ অফ অ্যাওর্টিক অ্যানিউরিজম। Metabolic cause uremia, myxedema, rheumatic disease, SLE. Pericardial effusion pericardial fluid কালেকশন করে আমরা যে ল্যাবরেটরি ডায়াগনোসিস যেটা করব, সেটা আমরা মেইন কজটা আমরা বের করতে হবে। পেরিকার্ডাইটিসটা আমরা আইডেন্টিফাই করতে হবে। পেরিকার্ডাইটিসের কজটা যেখানে ব্যাকটেরিয়াল কজ হতে পারে, টিউবারকুলাস হতে পারে, ম্যালিগন্যান্ট কন্ডিশন হতে পারে, সেখানে টোটাল কাউন্ট মোর দেন 10,000 cell per microliter suggest pericarditis. টোটাল কাউন্টটা করে আমরা সেটা দেখব। Causes of ascites. Ascites means fluid collection in peritoneal space. First common cause যেটা, সেটা হচ্ছে যে malignant disease, যেটা hepatic or peritoneal. Then cardiac failure, hepatic cirrhosis, and others cause যেটা হচ্ছে hypoproteinemia, nephrotic syndrome, proteinuria enteropathy, malnutrition, hepatic venous occlusion, pancreatitis, lymphatic obstruction, infection, tuberculosis হতে পারে, bacterial peritonitis, Meg syndrome, rare cause, vasculitis, এগুলো হচ্ছে rare cause. Fluid collection in peritoneal fluid, it is called ascites. How will you examine the ascitic fluid? Same as any other fluid. First physical examination,
then biochemical examination, bacteriological examination, microscopical examination, and bacteriological examination, Gramston, gel Nelson, and culture. First, physical examination. Physical examination appearance first দেখতে হবে, সেটা হচ্ছে কালার, ক্লিয়ার কালার হবে, স্ট্র কালার or লাইট গ্রিন। এটা সিরোসিসের ক্ষেত্রে ক্লিয়ার হবে, স্ট্র কালার হবে, তো লাইট গ্রিন কালার হতে পারে। আর ম্যালিগন্যান্ট ডিজিজ ক্ষেত্রে হচ্ছে ব্লাডি, এখানে ব্লাড থাকবে, প্রেজেন্স অফ ব্লাড, ইনফেকশন ক্লাউডি ডিউ টু প্রেজেন্স অফ পাস সেল, biliary কমিউনিকেশন যদি হেভিলি বাইল স্টেনিং থাকবে, এখানে বাইল কালেকশন থাকতে পারে। আর লিম্ফেটিক অবস্ট্রাকশন কাইলাস থাকবে, যেটা মিল্কি হোয়াইট সাবস্টেন্স, যেটা কাইলাস থাকতে পারে। সেম এজ ফিজিক্যাল এক্সামিনেশন, বায়োকেমিক্যাল ফ্লুইড প্রেজেন্ট ইন সাইনোভিয়াল স্পেস, সাইনোভিয়াল স্পেসে যে ফ্লুইড থাকবে সেটা ফ্লুইড। সাইনোভিয়াল ফ্লুইড কালেকশন করে আমরা যে ল্যাবরেটরি ডায়াগনোসিস করতে হলে একইভাবে আমরা যেটা আগে যেটা বলছি ফ্লুইড কালেকশন করতে, সেটা ফিজিক্যাল এক্সামিনেশন, কেমিক্যাল এক্সামিনেশন, দেন মাইক্রোস্কোপিক এক্সামিনেশন। মেইনলি আমরা যেটা দেখি, যে কোনো একটা সাইনোভিয়াল ফ্লুইড কালেকশন করার পরে এই চার্টটা আমরা ফলো করি। এই এখানে একটা চার্ট করা হয়, সেখানে কি করতে হয়, এখানে আমরা নন ইনফ্লামেটরি কজ কিনা, ইনফ্লামেটরি কজের কারণে সাইনোভাইটিস হচ্ছে কিনা, বা সেপটিক কোনো কজ আছে কিনা, সেটা দেখার জন্য আমরা যদি টোটাল কাউন্টটা দিয়েই আমরা আসলে এটা আমরা ডিফারেন্সিয়েট করতে পারি। যেমন টোটাল কাউন্ট, এখানে ডব্লিউবিসি কাউন্ট, যদি একটা নরমাল সাইনোভিয়াল ফ্লুইডে টোটাল ডব্লিউবিসি লেস দেন 200 লেস দেন 200 থাকবে পার কিউবিক মিলিমিটার নরমাল টোটাল কাউন্ট। আর ডিফারেন্সিয়াল কাউন্টে গেছে লেস দেন 25% পলিমরফো নিউক্লিয়ার বা নিউট্রোফিল থাকবে। এটা হচ্ছে নরমাল সাইনোভিয়াল ফ্লুইডের ক্ষেত্রে। আর নন ইনফ্লামেটরি কন্ডিশন যেটা, সেই নন ইনফ্লামেটরি কন্ডিশন আমরা কি দেখব? নন ইনফ্লামেটরি কন্ডিশন আমরা টোটাল কাউন্ট একটু বাড়বে, 200 থেকে 2000 হবে পার কিউবিক মিলিমিটার অফ ব্লাড, যেটা নন ইনফ্লামেটরি কাছে, এবং লেস দেন 20% নিউট্রোফিল। ইনফ্লামেটরি কন্ডিশন আমরা অনেক বেশি পাবো, সেটা হচ্ছে যে 2000 থেকে 10,000 আর মোর দেন 25% নিউট্রোফিল। আর সেপটিক কেসে, সেপটিক সাইনোভাইটিস যেটা হয়, যেটা সেখানে মোর দেন 1 লাখ টোটাল কাউন্ট পাবো, এবং মোর দেন 75% নিউট্রোফিল পাবো। এটা হচ্ছে সেপটিক। তো আমরা এই একটা চার্ট দিয়ে আমরা ডিফারেন্সিয়েট করতে পারবো কজ গুলো সাইনোভাইটিস। এখানে আরেকটা চার্ট আছে, এটা হলো আলাদা, প্রত্যেকটা আলাদা। টমাটিক ক্ষেত্রে কি পাবো, অস্টিওআর্থ্রাইটিসে কি পাবো, রিউমাটিক ফিভার পাবো, তোমরা চার্টটা দেখে নিও। কিভাবে আর্থ্রাইটিসের ক্ষেত্রে, সেপটিক আর্থ্রাইটিসে কি পাবো, এখানে সবগুলো দেওয়া আছে এই চার্ট। একটা হচ্ছে যে স্পুটাম এবং স্যালাইভা, অনেক সময় জিজ্ঞেস করা হয় স্পুটাম কোনটা, স্যালাইভা কোনটা, ডিফারেন্সিয়েট কিভাবে আমরা করতে পারি। স্পুটাম যেটা, সেটা কি সিক্রেশন অফ দি গবলেট সেলস অফ দি ব্রঙ্কিয়াল লাইনিং and mucosecretion glands of bronchial tree. এটা হচ্ছে sputum, secretion of the goblet cell of bronchial lining, bronchial লাইনে যে goblet cell থাকে সেটা থেকে সিক্রেশন একটা, আরেকটা মিউকোসিক্রেশন হতে পারে bronchial glands of the bronchial tree। তো bronchial tree থেকে মিউকোসিক্রেশন এবং goblet cell থেকে সিক্রেশন, সেটা হচ্ছে sputum। আর স্যালাইভা হচ্ছে স্যালাইভারি গ্ল্যান্ড থেকে যে সিক্রেশনটা আসে, সেটা হচ্ছে স্যালাইভা। স্যালাইভা হচ্ছে স্যালাইভারি গ্ল্যান্ড থেকে, আর স্পুটামটা হচ্ছে সিক্রেশন অফ দ্য গবলেট সেলস অফ দ্য ব্রঙ্কিয়াল লাইনিং এন্ড মিউকোসিক্রেটিং গ্ল্যান্ডস অফ দ্য ব্রঙ্কিয়াল ট্রি। মাইক্রোস্কোপে আমরা একটা স্পুটাম অনেক সময় টেস্ট করতে হয়। স্পুটাম টেস্ট করে পেশেন্টকে বলতে হয় যে স্পুটাম দিতে বলি, আমরা বলি যে আপনি কফ দিবেন, থুতু দিবেন না। থুতু যেটা বলি সেটা হচ্ছে স্যালাইভা কম। অনেক সময় থুতু দিয়ে বলে যে আমি স্যালাইভা দিচ্ছি, কিন্তু এছাড়া আমরা কিভাবে বুঝবো? আমি যদি এই স্পুটামটা নিয়ে বা যে স্যাম্পলটা দিব সেটা নিয়ে মাইক্রোস্কোপ স্লাইড তৈরি করে আমি যদি মাইক্রোস্কোপে দেখি, যদি আমি কার্বন ডাস্ট পার্টিকেল দেখবো, ডাস্ট সেল যেটাকে আমরা বলি, প্রেজেন্স অফ কার্বন ডাস্ট লেডেন ম্যাক্রোফেজ, ডাস্ট সেল যদি থাকে তাহলে কনফার্ম যেটা স্পুটাম। স্যালাইভারি কিন্তু ডাস্ট সেলটা থাকবে না। এই হলো পার্থক্যটা। স্পুটামটা হচ্ছে সিক্রেশন অফ দ্য গবলেট সেলস অফ দ্য ব্রঙ্কিয়াল লাইনিং
and mucous secreting glands of bronchial free. আর স্যালাইভাটা হচ্ছে secretion from salivary gland.